আই হোপ আপনাদের আর কিছুই বলার নেই। কজ তাজ চৌধুরী যে কাজটা নিজের দায়িত্বে নেয় সেটা খুঁজে বের করার সাধ্য কারণ নেই। আসি কেমন? কথাটা বলেই তাজ একবার তিফা চৌধুরী থতমত মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে সেই স্থান প্রস্থান করলো। তাজ যেতেই তিফা চৌধুরী হততা শ্বাস ফেলে তাকালো ডাক্তার নাহিদ খানের দিকে। এই হসপিটালে অর্ধেক শেয়ার তার নিজের, আর বাকি অর্ধেকটা নাহিদ খানের। আর এই নাহিদ খান হলো এই হসপিটালের সবচেয়ে সিনিয়র ডক্টর, যার ব্যবহার এতটাই নমনীয় যে তার কোনো কথা কেউ অমান্যই করে না। তাই তিফা চৌধুরী ভেবেছিল তাকে দিয়ে তার ঘাড় তেরা ছেলেটাকে বোঝালে যদি একটু বোঝে, কিন্তু তার তেরা ছেলের বুঝলো না তো তা। উল্টো তো চতুরতার সাথে কথা বলে সবার মুখে তালা লাগিয়ে দিয়েছে। তিফা চৌধুরী হতাশার শ্বাস ফেলে মনে মনে ভাবলো, কেউ কি পারবে না তার তেরা ছেলেটাকে সোজা করতে? গাড়ি থেকে নেমে সামনে চোখ যেতে একরাশ মুগ্ধতা এসে ভিড় করলো ফরিস্তার চোখে মুখে। চারিপাশে ফল ফুল গাছে ভরপুর, সবুজ প্রকৃতির মাঝে বিশাল এক আলিশান বাড়ি, আর যেটা যে কারোরই চোখে জুড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট। গাছগুলো খুব একটা বড় না হলেও বাড়ির চারপাশে বাহারি রকমের ফল ফুল গাছে ভরপুর। এমন স্নিগ্ধকর পরিবেশ দেখলে, আর যেটা দেখলে যে কারোরই ভালো লেগে যাবে। ইট পাথরে এই শহরের মাঝে, আর যেখানে বেশিরভাগ জায়গায় মরুভূমির মতো, সেখানে চাইলে এরকম সবুজ শ্যামলের স্নিগ্ধ প্রকৃতি দেখার সুযোগ হয়ে ওঠে না। টাকা পয়সা লোভ লালসার পিছে ছুটতে ছুটতে মানুষ তো পারলে একটা বিল্ডিং এর ওপর আরো একটা বিল্ডিং তৈরি করে। টাকার জন্য তো মানুষ ভুলে যায় স্নিগ্ধ সবুজ শ্যামলের প্রকৃতিকে, যার জন্য এই ব্যস্ত শহরে সবুজ প্রকৃতি দেখাটা দুষ্কর হয়ে পড়েছে। ফরিদ তার ভাবনার মাঝে তাহমিনা বেগম মৃদু হেসে বলে ওঠেন, ভিতরে চলো মা। কথাটা বলেই ফরিস্তার হাত ধরে তাহমিনা বেগম সামনের দিকে হাঁটা দিতেই ফরিস্তার ভাবনায় ছেদ ঘটল। ফরিস্তা ভার্সিটি থেকে আসতেই তাহমিনা বেগমকে দেখতে পেলেন নিজেদের বাড়িতে। তখনই জানতে পারল তিনি ফরিস্তা আর ফারজানা বেগমকে তাদের বাড়িতে নেয়ার জন্য এসেছে আনতে। এরপর রেডি হয়ে তাহমিনা বেগমের সাথে আসতে এমন আলিশান বাসা দেখেই বুঝতে পারল যে তারা কতটা উচ্চবিত্তের মানুষ। কিন্তু এই মানুষগুলো এতটা ভালো যে মনের ভিতরে নেই কোনো তাদের হিংসা আর অহংকার। এত অট্টালিকা থাকা সত্ত্বেও তাহমিনা বেগমের এমন নম্র ভদ্র হিংসাহীন মনোবল দেখে মুগ্ধ হলো ফরিস্তা। এদিকে তাহমিনা বেগমের সাথে ফরিস্তা আর ফারজানা বেগম বাসার ভিতরে প্রবেশ করতেই রেহেনা বেগম আর রুষা এসে একগাল হেসে তাদের সাথে কুশল বিনিময় করলো। এতক্ষণ মা মেয়ে মিলে তাদেরই অপেক্ষায় ছিল। তারা আসতেই সবাই মিলে আড্ডার আসর জমিয়ে দিল। অনেক সময় সবার সাথে আড্ডা দেওয়ার পর রুষা ফরিস্তার উদ্দেশ্যে বলে উঠল, চলো কিউটি বাই, তোমাকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাই। রুষার প্রস্তাবে ফরিস্তাও খুশি হয়ে গেল। এ বাড়িটা খুব করে তার মনে ধরেছে। এতক্ষণ মনে মনে খুব করে ইচ্ছে ছিল বাসাটা সম্পূর্ণ ঘুরে দেখার। এরই ভেতরে রুষা নিজে থেকেই বাসাটা ঘুরিয়ে দেখার প্রস্তাবটা দিতেই ফরিস্তার মুখে ফুটে উঠল খুশির ঝলক। ফরিস্তা আর রুষা আড্ডার মাঝখানে উঠে চলে গেল বাসাটা ঘুরে দেখতে। বাসা ঘুরে দেখতে দেখতে ওরা ছাদে চলে গেল। ছাদের ছোট্ট ছোট্ট টবে বাহারি রকম নজর কাড়া ফুল গাছ দেখে ফরিস্তার মনটা খুশিতে দুলে উঠল। ফরিস্তা ছুটে গেল ওর প্রিয় ফুল গাছ কাঠগোলাপটার দিকে। কাঠগোলাপ ফুলে আলতো করে ছুঁয়ে দিল ফরিস্তা। তা দেখে রুষা বলে উঠল, ফুলটা তোমার ভালো লেগেছে, তুমি এটা নিতে পারো। রুষার কথায় ফরিস্তা হালকা হেসে একটা ফুল ছিঁড়ে কানে গুঁজতেই পিছন থেকে কেউ বলে উঠল, আমার অনুমতি না নিয়ে আমার গাছে ফুল ছিঁড়লেন কেন? হঠাৎ এমন এক পুরুষালী কণ্ঠস্বর শুনে ফরিস্তা পিছু ঘুরতেই সাফওয়ানকে দেখে কিছুটা চমকালো। তবে সেটা সাফওয়ানকে বুঝতে না দিয়ে ভ্রুকুচকে বলে উঠল ফরিস্তা, এটা আপনার গাছ, কিন্তু সেটা তো কোথাও লেখা নেই। আমি তো কোথাও আপনার নাম দেখলাম না। হঠাৎ ফরিস্তা এরকম জবাবে সাফওয়ান থতমত খেয়ে গেল। বুঝলো যে ওর মতো বোকাশোকা একটা ছেলের সাথে এই দুর্দান্ত মেয়ের সাথে তর্কে পেরে উঠবে না। তাই সাফওয়ান দাঁত কেলিয়ে হেসে বলে উঠল, আমি তো মজা করছিলাম, আপনার যতগুলো ফুল লাগে নেন। সাফওয়ানের কথায় রুষা ভ্রু নাচিয়ে বলে উঠল, এই, আমি তোর কাছে ফুল ছিঁড়ব তো দূরের কথা, একটা পাতা ছিঁড়লেও পারলে তো তুই আমাকে ছাদ থেকে ফেলে দে। আর ওকে বলছি যতগুলো ফুল লাগে নিতে,
ঘটনাটা কি? রুষার এরকম কথায় সাফওয়ান রুষার মাথায় একটা গাঁট্টা মেরে বলে উঠল হেসে, তোর মতো শাকচুন্নি হাতে এই ফুলটা শোভা পায় না। কাঠগোলাপের সিংহতা শুধু সিংহ ফুলের হাতেই শোভা পায়। হঠাৎ সাফওয়ানে এমন কথায় অপ্রস্তুত হয়ে গেল ফরিস্তা। এই ছেলে ওকে ইনডাইরেক্টলি ফুলের সাথে তুলনা করেছে। ভাবতেই ফরিস্তা কয়েকটা কথা শুনিয়ে দিতে মন চাইল, কিন্তু ওনাদের বাড়িতে এসে ওনাকে কথা শোনালে সেটা বেয়াদবি হয়ে যাবে। তাই ফরিস্তা আর কিছু বলল না। তাই ফরিস্তা সম্পূর্ণ বিষয়টাকে ইগনোর করে রুষাকে নিয়ে ছাদ দিকে নেমে গেল। আর সাফওয়ান ফরিস্তার যার দিকে চেয়ে রইল নিষ্পলক। কাল রাতে যখন তাহমিনা বেগমের মুখে শুনেছিল ফরিস্তাদের আজ বাসায় আনবে বলে, তখন থেকে মনটা আনচান আনচান করতে লাগলো সাফওয়ানের, এক পলক ওই স্নিগ্ধ মুখটা দেখার জন্য। তাই তো অফিসে যেও অফিসের কাজে মন বসাতে না পেরেই তাড়াতাড়ি চলে আসলো ফরিস্তাকে এক পলক দেখার লোভে। হুট করে মেয়েটার মাঝে সাফওয়ান যে কি দেখেছে তা ও জানা নেই, কিন্তু এই মেয়েকে একবার দেখলেই চোখ ফেরানো দায় হয়ে পড়ে। রুষার সাথে ফরিস্তা নিচে আসতেই রুষা সবার রুম ঘুরিয়ে দেখালো। তারপর আরেকটা রুমের কাছে আসতেই রুষার পিয়ন্সি ফোন করাতে রুষা ফরিস্তাকে ঘুরে দেখতে বলে ফোনটা নিয়ে অন্য পাশে চলে গেল। এদিকে ফরিস্তা সেই রুমের উকি দিতেই এমন পরিপাটি গোছানো রুম দেখে মনে কৌতূহল জাগলো রুমটা ঘুরে দেখার। কার এই রুম যে এতটা পরিপাটি? ভাবতেই ফরিস্তা গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করতেই পুরো রুমে চোখ বুলিয়ে এতটা পরিপাটি দেখে অবাক হলো। কারো রুম এতটা পরিপাটি হতে পারে? রুম যদি এত পরিপাটি হয় তাহলে যার রুম সে কতটা পরিপাটি? এসব ভাবতে ভাবতে ফরিস্তার পুরো রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হসপিটালে আজ প্রেশার কম থাকায় তিফাত চৌধুরী আর তাজ দুজনে বাসায় না এসে সব কাজ শেষ করে একেবারে বিকেলে বাসায় আসলো। তবে বাসায় আসার পথে তাজ তিফাত চৌধুরীকে খুঁচিয়ে কথা শোনাতে ভুলল না, ডক্টর নাহিদ চৌধুরীকে দিয়ে সকালে কথাগুলো বলানোর জন্য। যদিও তিফাত চৌধুরী তাজকে ছেড়ে দেয়নি, দুজনের মাঝে এই সমসময় সাপলেউনের সম্পর্ক লেগেই থাকে। বাপ ছেলের রোজগার এমন এমন এক একজন আরেকজনকে খুঁজে কথা না শোনালে যেন পেটের ভাত হজম হয় না। এমনই তর্ক বিতর্কের মাঝে এক পর্যায়ে তিফাত চৌধুরী সব তর্ক এক পাশে ফেলে রেখে খোঁচা মেরে তাজকে বলে উঠল, তা চুলদাড়ি তো পাকলো বলে বিয়ে করছো কবে? সব কিছু থেকে তো আমাদের বিতাড়িত করেছো। এই এখন কি নাতি নাতনি মুখ দেখা থেকেও বিতাড়িত করে চাচার মতো দেবদাস হয়ে ঘুরে বেড়ানো ফোন দিয়াছো নাকি? তিফাত চৌধুরীর কথায় তাজ গায়ে না মেখে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে গাড়ি ড্রাইভ করতে করতেই বলে উঠল, এত যদি নাতি নাতনি মুখ দেখার শখ, তাহলে আরেকটা বাচ্চা কাচ্চা নিয়ে সেটা নাতি নাতনি মুখ দেখো। আমি আবার কিছু মনে করব না এই বয়সে একটা ভাই বোন পেলে। তাজে এরকম কথায় ভীষণ খেল তিফাত চৌধুরী। 29 বছরের ছেলে এই বয়সে ভাই বোন আনতে বলেছে। ভাবতেই তিফাত চৌধুরী চোখগুলো গোল গোল হয়ে গেল। এবার তাজকে ধমকে বলে উঠল তিফাত চৌধুরী, অসভ্য ছেলে, বাপকে এসব কথা বলতে লজ্জা করে না তোমার? প্রতি উত্তরে তাজ ভাব নিয়েই বলে উঠল, লজ্জা মেয়েদের ভূষণ, এটা কেন আমার থাকবে? তাজে এরকম ঠোঁট কাটা কথায় তিফাত চৌধুরী চোখ মুখ কুঁচকে ফেলে। নিজেকে নিজে শাসালো, এই অশুভ ছেলের সাথে আর একটা কথা বলবে না। এর সাথে আরেকটা কথা বলা মানে নিজের মান সম্মান সব ধুয়ে ফেলা। এদিকে তিফাত চৌধুরী মুখের এক্সপ্রেশন দেখে তার ঠোঁট টিপে হাসলো। সেই হাসি তিফাত চৌধুরী চোখে পড়তেই গরম তেলের ভিতরে মাছ ছাড়লে যেমন ছ্যাদ করে ওঠে, তিফাত চৌধুরী তেমন ছ্যাদ করে উঠে বলে উঠল, অসভ্য একটা ছেলে। তিফাত চৌধুরী এমন ছ্যাদ করে ওঠায় তাজ এবার কিছুটা শব্দ করেই হেসে ফেলল। হঠাৎ ছেলের মুখে এমন হাসি দেখে থমকালো তিফাত চৌধুরী। অবিশ্বাস্য চোখে ছেলের হাসি মুখের দিকে চেয়ে রইল তিফাত চৌধুরী। ঠিক কতগুলো বছর পর ছেলের মুখে এমন হাসি দেখল। ভাবতেই তার চোখ জোড়া চিকচিক করে উঠল। তিফাত চৌধুরীকে এমন করে নিজের দিকে তাকাতে দেখে হঠাৎ থতমত খেয়ে গেল তাজ। নিজের কাজে নিজেই ও হাসছে, তাও তিফাত চৌধুরীর সাথে কথাটা স্মরণ করে চমকে উঠল তাজ। এর ভিতরেই গাড়ি বাসার সামনে এসে পড়তেই আর কোনো কথা না বলে তাজ নীরবে গাড়ি থেকে নেমে বাসার প্রবেশ করে নিজের রুমে চলে গেল। রুমের মধ্যে প্রবেশ করতেই হঠাৎ তাজের পা জোড়া থমকে গেল। অবিশ্বাস্য চোখে তাকালো ফরিস্তা বিরক্তিতে কুঁচকে থাকা মুখ পানে।
যে ওর টেবিলে সাজিয়ে রাখা বাহারি রকমের বইগুলো একটা একটা করে দেখে আবার আগের জায়গায় রেখে দিচ্ছে। তাজ বুঝে উঠতে পারলো না এটা তার ভ্রম নাকি সত্যি। এদিকে ফরিস্তা টেবিলের ওপরে থাকা একটার পর একটা বই দেখছে আর বিরক্তি নিয়ে সেটা রেখে দিচ্ছে। এই পরিপাটি রুমটা ফরিস্তা যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তখনই চোখ যেয়ে ঠেকলো টেবিলের উপরে সাজিয়ে রাখা বাহারি রকমের বইগুলোর দিকে। তবে প্রথমে ওগুলো উপন্যাসের বই ভেবে ফরিস্তা খুশি হয়ে টেবিলের কাছে এগিয়ে গিয়ে একটা বই হাতে নিতেই দেখতে পেল এগুলো সব ডাক্তারি পড়ার বই। ফলে ফরিস্তা বেশ হতাশ হলো। তারপর ফরিস্তা ভাবলো এত বইয়ের ভেতরে একটা না একটা উপন্যাসের বই নিশ্চয়ই থাকবে। এই ভেবে 15টা বই ইতিমধ্যেই চেক করেছে, কিন্তু সবগুলো বই ইংলিশ, ডাক্তারি, হাবিজাবি আরো কত কি। এই বইগুলো দেখে ফরিস্তা বুঝতে পারল যে এই রুমের মালিক সে নিশ্চয়ই ডক্টর। অবশ্য শুনেছিল ফারজানা বেগমের একমাত্র ছেলে ডক্টর, তাহলে এটা তারই ছেলের রুম। ভাবতেই ফরিস্তা বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে উঠল, আম শিওর এই শালা আস্ত রসকসহীন ডক্টর, নামকরা কসাই। আর তা না হলে এত বইয়ের ভিতরে একটাও উপন্যাসের বই থাকবে না। দূর, শুধু শুধু এতক্ষণ ফাও কষ্ট করলাম। এই বলে ফরিস্তা চলে আসতে নেবে ঠিক তখনই দরজার সামনে তাজকে দাঁড়িয়ে থাকতে দেখে ফরিস্তা আচমকা ভূত দেখার মতো চমকে উঠল। সাথে ফরিস্তা যেই চিৎকার দিতে নেবে তার আগেই হঠাৎ করে তাজ ফরিস্তার মুখ চেপে ধরে পিছনের টেবিলের সাথে চেপে ধরল। কারেন্টের শক খেলে যেমন মানুষের পুরো শরীর ঝাঁকিয়ে কেঁপে ওঠে, ঠিক তেমন কেঁপে উঠল ফরিস্তার পুরো শরীরটা। ধরপড়িয়ে উঠল অন্তরপট, বক্ষ জুড়ে ধরাধরাস করে শব্দ তুলছে বারংবার। আকস্মিক ঘটনা মেয়েটা চমকালো, সাথে ভরকালো। তখনই তাজ গম্ভীর গলায় বলে উঠল ফরিস্তাকে, এই একদম চিৎকার দেবে না, এটা আমার বাসা। আর তাছাড়া তুমি কি চিৎকার দিয়ে আমাকে কেস খাওয়ানোর ফোন দিয়ে আসছো? হঠাৎ তাজের জীবাণু কথায় ফরিস্তা সহসা চমকে উঠল। সাথে মনে মনে ফরিস্তা ভেবে উঠল, এটা ওনার বাসা, তাহলে ইনি কি ফারজানা আন্টির ছেলে? কথাটা ভাবতেই ফরিস্তার চোখগুলো বড় বড় করে কিছু বলতে চাইলে বলতে পারল না, কারণ তাজের বলিষ্ঠ হাতের চাপায় মুখটা পড়ে আছে। সাথে তাজের বলিষ্ঠ হাতের চাপায় মুখটা টনটন হয়ে উঠল। ফরিস্তা তাদের বন্দি হাতে থেকে ছোটার জন্য ছটপট করে উঠল। ফরিস্তার ছটপটানি দেখে তাজ ফরিস্তার মুখ থেকে হাতটা সরালো না, বরং ফরিস্তা আর একটু নিকটে গিয়ে ভ্রু কুঁচকে ফরিস্তার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, তাজ, আমি তোমার কোন বোনকে বিয়ে করেছি যে তোমার শালা লাগে আমি? তাজে এবারের কথায় ফরিস্তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। ওর বিড়বিড়ানি এই লোকটা শুনেছে। ভাবতেই ফরিস্তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাজ তখন আবার মিহিস্বরে বলে উঠল ফরিস্তাকে, আমি রসকসহীন? দুজনের মাঝে থাকা যতটুকু দূরত্ব ছিল সেটাও খুঁজে নিয়ে তাজ ফরিস্তা একদম নিকটবর্তী হয়ে কথাটা বলে উঠল। তাজে এরকম ঘনিষ্ঠতায় ফরিস্তার নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। তাজের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে ফরিস্তার চোখে মুখে। তাজের প্রতিটি নিঃশ্বাসের তোপে কেঁপে কেঁপে উঠছে মেয়েটার সর্বাঙ্গ জুড়ে। ধরাধরাস করে হার্টবিট ওঠানামা করছে ফরিস্তার। কোনো পুরুষের এতটা ঘনিষ্ঠতায় কাঁটা দিয়ে উঠল পুরো শরীরটায়। এতক্ষণ ছটফট করতে থাকা শরীরটা বরফে পরিণত হয়ে গেল। এক বিন্দু নড়ার শক্তিটাও যেন হারিয়ে ফেলল ফরিস্তা। ফরিস্তার কম্পটরত মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তাজ। আর ঠিক তখনই তাজের চোখ আটকালো ফরিস্তার ফর্সা গালে রক্তিম আভা ধারণ করতে দেখে। তাজ এবার নিজে নিজে কিছুক্ষণ প্রশ্ন করলো, মেয়েটা কি লজ্জা পাচ্ছে ওকে দেখে? ও তো লজ্জা পাওয়ার মতো কিছু করেনি, কিন্তু এই অবুঝ বেপরোয়া ছেলেটা কি আদৌ জানে একটা পুরুষের এমন ঘনিষ্ঠতায় একটা মেয়ের নিঃশ্বাস আটকে দেওয়ার জন্য যথেষ্ট? এদিকে ফরিস্তা আর এভাবে থাকতে না পেরে শেষে কোনো উপায় না পেয়ে তাজের হাতে কামড় বসিয়ে দিল। হঠাৎ হাতে কামড়ে তাজ ফরিস্তার মুখ থেকে হাতটা সরিয়ে ফেললে ফরিস্তা যেই ওখান থেকে দৌড়ে পালাতে যাবে তার আগেই তাজ টেবিলের দুপাশে হাত দিয়ে দু হাতের মাঝখানে ফরিস্তাকে আটকে নিল। হঠাৎ তাজে এরকম কাজে ফরিস্তার মাথা দিয়ে ঠেকলো তাজের বুকের সাথে। তাতে ফরিস্তার হৃৎপিণ্ডটা ছলাৎ করে উঠল। ফরিস্তা দ্রুত নিজেকে সামলে নিয়ে এবার চোখ মুখ শক্ত করে খ্যাঁক করে উঠল তাজের উদ্দেশ্যে, কি সমস্যা? সরুন সামনে থেকে। এতক্ষণ চুপসে থাকা মেয়েটার হঠাৎ এমন খ্যাঁক করে ওঠায় তাজ ফরিস্তার দিকে কিছুটা ঝুঁকেই সন্দিহান স্বরে বলে উঠল,
না সরলে কি করবে তুমি? তাজের এরকম কথায় ফরিস্তার চোখ মুখ কুঁচকে তাজের দিকে তাকালেই ফরিস্তার মুখের উপরে তাজ ফুঁ দিল, যার দরুন চোখ খিচে বন্ধ করে ফেললো ফরিস্তা।